খাদ্যদ্রব্য, চিকিৎসা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে ভারতের ওপরেও কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে বাংলাদেশকে। এতদিন আমরা সেই ছবি দেখে এসেছি। ভারতের সহায়তা নিয়েই বাংলাদেশ কিন্তু এগিয়ে চলে। প্রচুর মানুষ আছেন যারা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন, যদিও সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ভারতের বিরুদ্ধেই লাগাতার বিষোদ্গার করে চলেছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা। শুধু তাই নয়, সে দেশের মৌলবী বা হুজুররা তো রীতিমতো ভারতকে লাগাতার হুমকি দিয়ে চলেছেন। কিন্তু এত কিছুর পরেও ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা কমছে না। আর কমেনি বলেই আবারও সেই ভারতের থেকেই চাল আমদানি করতে হলো বাংলাদেশকে। বেনাপোল দিয়ে 25 দিনে ভারত থেকে 3,320 মেট্রিক টন চাল বাংলাদেশ আমদানি করলো। বেনাপোল চেকপোস্টে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানাচ্ছেন যে মাহবুবুল আলম ফুড প্রোডাক্টস, অর্ক ট্রেডিং এবং সারদা এন্টারপ্রাইজ সহ 8টি আমদানিকারক প্রতিষ্ঠান বন্দর দিয়ে চাল আমদানি করছে বাংলাদেশে। তিনি আরও বলছেন যে শেষ 3টি ট্রাকে 105 মেট্রিক টন চাল ঢুকেছে সে দেশে। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে সে দেশকে এখনো খাদ্যের জন্য তো সেই ভারতের ওপরেই নির্ভর করতে হচ্ছে। সেই দেশ কিভাবে তাদের সাহায্যকারীর বিরুদ্ধে এত বিষোদ্গার করতে পারে? এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জানাবো। শোনা যাচ্ছে সম্প্রতি পাকিস্তান থেকে নাকি বেশ কিছু কন্টেনারে করে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পৌঁছেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেগুলো এখনো বাংলাদেশের বাজারে পৌঁছায়নি। তাহলে কি আদৌ সেগুলোর মধ্যে আলু, পেঁয়াজ আছে নাকি অন্য কিছু রয়েছে? এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। তিনি ঠিক কি বলছেন দেখুন। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় কথা হচ্ছে ভারতের বিরুদ্ধে শত্রুতা করা। ভারত এতদিন পর্যন্ত যা যা জিনিসপত্র বাংলাদেশকে দিয়ে এসেছে, বাংলাদেশ বলেছে তারা নাকি ভারতের থেকে এখন আর কিছুই নেবে না। উল্টে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব যে জায়গায় গিয়ে পৌঁছেছে, পাকিস্তান থেকে সমস্ত কিছু নাকি তারা আমদানি করবেন। এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কিছু জিনিসপত্র পাকিস্তান থেকে নাকি বাংলাদেশে এসেছে। যেমন 42 কন্টেনার আলু এসেছে, পেঁয়াজও এসেছে এরকম বেশ কয়েকটি কন্টেনার ভর্তি করে। 14 কন্টেনার আলু, 42 কন্টেনার পেঁয়াজ, এগুলো সবই এসেছে নাকি পাকিস্তান থেকে বাংলাদেশে, যার এখনো পর্যন্ত কোনো কিছুই বাংলাদেশের মার্কেটে নাকি খোলাই হয়নি। তাহলে কি আদৌ আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এখনো পর্যন্ত আলু পেঁয়াজ যেগুলো পাকিস্তান থেকে এসেছিল বাংলাদেশে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আদৌ কি আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? আপনারা তো দেখেছেন বা সংবাদ মাধ্যমে সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে, ইন্ডিয়া দেখেছে, পাকিস্তান দেখেছে, আমরাও দেখেছি যে বাংলাদেশ কিভাবে পাকিস্তান থেকে যে মাল আমদানি হতো জাহাজের মাধ্যমে, তো প্রিভিয়াসলি জাহাজের মাধ্যমে পাকিস্তান থেকে কোনো কিছু আসতে গেলে আমাদের একটা রেড অ্যালার্ট জোন ছিল, মানে প্রত্যেকটা মালামাল প্রত্যেকটা জাহাজ চেক করে আসতো। তো এই যে বর্তমান যে হিজবুতি ইসলামিস্ট গভর্নমেন্ট আছে, তারা আসার পরে ওই যে রেড অ্যালার্ট উঠিয়ে দিয়েছিল। তার মানে হলো পাকিস্তান থেকে যে কোনো মালামাল জাহাজে করে বিনা চেকে ঢুকতে পারবে। তো আমরা দেখেছিলাম যে একটা জাহাজ এসেছিল এবং তারা বলছিল যে এটাতে মাল এসছে। তো তারা বলছে যে এটাতে আসলে কোনো অস্ত্র আসে না, এখানে অন্যান্য দ্রব্য আসছিল, আপনি যেগুলো বলছিলেন। কিন্তু আদৌ কি ঢুকেছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। উপরন্তু আমরা জানি যে বন্দর কর্তৃপক্ষের যারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং যারা বলছিল যে কি আসছে এটা দেখতে হবে, যারা চেকের দায়িত্বে ছিল, বেশ কয়েকজন অফিসারকেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ থেকে সরিয়ে দিয়েছে। শুধু সরিয়ে দিয়েছে না, যারা চেক করতে চাইছিল তাদের কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছে যে বন্দর কর্তৃপক্ষের কিছু কিছু Pro-71 যে অ্যাক্টিভিস্ট, যারা স্বাধীনতা, আমাদের অরিজিনাল স্বাধীনতায় বিশ্বাসী লোকজন যারা ছিল, তাদেরকে তারা বন্দর থেকে সরিয়ে দিয়েছে যাতে কোনো চেক করতে না পারে। এবং কথা হলো তারা বলছে আলু আসছে হোয়াট এভার,
কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলে কি ঢুকেছে, কোথায় আছে, এগুলা কে কিনেছে, এগুলা কোনো হদিস নাই। এবং আমরা যেটা সন্দেহ করছিলাম যে এখান থেকে অস্ত্র আসছে, এটি আসলে সত্য, কারণ তারা তো দেখায় নাই কি আসছে এবং কোথায় আছে জিনিসগুলো, তাও দেখায় নাই। এবং তারা কেন রেড অ্যালার্ট জোন উঠিয়ে দিবে, কেন তারা রেড বাদ দিয়ে এটাকে গ্রিন করে দিল এবং তাদের তাদের মালামাল জাহাজে করে বাংলাদেশে ঢুকে গেল, কোনো চেক হইলো না এবং কি আসছে এইটারও কোনো হদিস পাইলাম না। তারা বলছে যে আমরা আনছি, এই যে চাল আনছি, গম আনছি, হোয়াট এভার, কিন্তু আদৌ কি আসছে? এগুলো আসলে কোথায় আছে তাহলে দেখাক তারা। এই 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 যে এত টন চাল আসছে, কোথায় সেই চাল? তার মানে কি আমরা যেটা বলছিলাম যে অস্ত্র আসলে এটাই সত্য? আসলে বিষয়টা তাই। বা পাকিস্তান থেকে আইএসআই তাদেরকে বাংলাদেশি মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের অস্ত্র পাঠিয়েছে, এটি আসলে চিরন্তন সত্য। আদারওয়াইজ তারা কেন বন্দর থেকে আমাদের লোকজনকে, আমাদের যারা প্রথম ইন্ডিয়ান লোকজন ছিল তাদেরকে সরিয়ে দিল? কেন তাদেরকে আমরা হদিশ পাচ্ছি না? কেন তারা গুম হয়ে গেল? বেশ কয়েকজন অফিসারকে তারা বন্দর থেকে গুম করে দিয়েছে, যাদের কোনো হদিশ নেই। তো এই যে বিষয়টা, এতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পাকিস্তান থেকে বিনা বাধায় অস্ত্র ঢুকছে। আসলে কিন্তু এই সমস্ত অফিসার যারা এটা চেক করতে চাইছিল তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, তাদের কোনো অস্তিত্ব বর্তমানে পাওয়া যায়। তারা বলছে যে ইভেন তারা বলে যে এই ধরনের কোনো অফিসারই নাকি বন্দরে নাই। আপনি বুঝেন, আমি বললাম যে নন্দিতা গুপ্তা ছিলেন এই বন্দরে, উনি চেক করতে চাইছেন, এখন তারা এসে বলছে না নন্দিতা গুপ্তা নামে কোনো অফিসারই নাই। তার মানে দেখেন কি অবস্থা। সম্পূর্ণভাবে এই সমস্ত অফিসারদেরকে গুম করে দেওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজন কিছু বলেনি যে তারা কোথায় গেল? তাদের পরিবারের একজন লোক বাংলাদেশের যে এমন একটা অবস্থা, ধরেন আমাকে যদি গুম করা হয়, ইভেন আপনি যদি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার ভাইও বলবে যে না আমি আই ডোন্ট নো এনিথিং, আমার কোনো আইডিয়া নাই। মানে বিষয়টা হচ্ছে আতঙ্ক, বাংলাদেশে মানুষের মধ্যে আতঙ্ক এমন ভাবে জড়িয়ে গেছে যে কেউ তার আপন ভাই গুম হয়ে গেছে এইটা বলার সাহস করতে পারছে না। কারো আসবেন গুম হয়ে গেছে, তার কোনো বলার কোনো সুযোগ নাই, কারণ যে বলবে পরের দিন সেও নাই হয়ে যাবে। তাহলে আপনি বুঝেন যে যেমন গতকাল আমি বলি, গত পরশুদিন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মিসবাউদ্দিন সিরাজ, উনাকে ঘর থেকে ধরে নিয়ে 2 রক কেটে রাস্তায় ফেলে দিয়ে গেছে। এখন আমি গতকাল যোগাযোগ করছি উনার ফ্যামিলির সাথে, আমি বলছি আপনারা আসেন, আপনারা এসে আমাদের বাংলাদেশের মিডিয়া না হোক, আমাদের ইন্ডিয়ান মিডিয়া আছে, আজতক আছে, আমি এদের সাথে যোগাযোগ করে দিই, আপনারা বলেন যে আসলে উনাকে কি অবস্থা ওনার। তারা বলছে উনার জ্ঞান ফিরে নাই। আমি বলছি আপনি কিভাবে ঘটনা ঘটছে একটু বলেন। তারা বলছে না দাদা আমাদের এগুলো বলা দরকার নাই, পরবর্তীতে দেখা দেবে আমিও নাই। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে বন্ধু হিসেবে বাংলাদেশ বেছে নিয়েছে, কিন্তু তাতে কি সত্যিই লাভের লাভ হবে? তার কারণ ফের তো সেই চালের জন্য, খাবারের জন্য ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।